স্বাগত জানাই ক্লাস 9-10 এর সেবার বাংলা মাধ্যমের আমার প্রিয় ভাই বোনদেরকে আবার ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ এসডি ফর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস। আচ্ছা, একটা কথা বলতো, তোমরা কোনো যদি একটা বড় কিছু একটা ঘটনা ঘটে বা সাপোজ একটা অ্যাক্সিডেন্ট দেখলায় তুমি রাস্তায়, বা আরো কিছু একটা ভালো হইলো কোনো কিছু তোমার সাথে, বা কোনো একটা ভালো ঘটনা ঘটলো অনুষ্ঠান, তো সাপোজ তুমি ওইটার বিবরণ বা ওইটার ডেসক্রিপশন পরের দিন গিয়া তোমার বন্ধুরে দিবাই, ঠিক আছে? তোমার স্কুলে তোমার প্রিয় বন্ধু, তো হেরে কি একদম এ টু জেড সবকিছু কও সবসময়? আমার তো মনে হয় না। একদম পাই পাই যে কি হয়েছে কি না, কে আইছে কে না কি হলো, এতটা পাই পাই তো করার সময়ও হয় না না। সেই যদি বন্ধুর সঙ্গে সারা দিন রাত্র কাটাও, আচ্ছা কইতেও পারো, কিন্তু আমরা কি করি জিনিসটারে শর্ট করিয়া কই, ঠিক কিনা? মেইন বস্তুটা করার চেষ্টা করি সব সময়। একদম এ টু জেড যদি কইতে লাগি তো আর শেষই হতো না কথা। দেখো সারাদিনে ঘটনাটা ঘটছে, নেক্সট সারাদিনে আমার ঘটনাটা কইতে লাগবো, ঠিক কিনা? একদম সেই মানুষটা এই উক্তি করলো, ডাইরেক্ট স্পিচে সব কোয়াটো এভরিথিং, এটা তো হয় না। আমরা সব সময় যখন কিছু একটা বড় ঘটছে তখন এটা একটু শর্ট করিয়া এটার মেইন যেটা সার ওইটাই কই, ঠিক কিনা? তো হঠাৎ আমি এই কথা এখন, কারণ আজকে আমরা যেটা পড়বো সেটাও সার কথা নিয়া, মানে মেইন কিছু একটা বড় জিনিস ওইটার শর্ট করিয়া ওইটার মেইন কথাটা নিয়া। তো আমি আরো ডিটেলসে যাই, আর একটু পরে দাঁড়াও, কিন্তু এইটা তোমার বিগিনিং এ কইয়া রাখলাম। আর আগে কই দেই যে এটা হইলো ক্লাস 10 এর সাবজেক্ট, 9 এর না, মানে 10 এর টপিক। তো আজকের টপিকের নাম হইলো সাবস্টেন্স রাইটিং। এইটা সেবা ক্লাস 10 এর সিলেবাসে আছে, মানে কম্পোজিশনে। তো আমি ভাবলাম গত দুই ভিডিওতে, মানে তার আগে অনেক ভিডিও করছি, কিন্তু গত দুইটা ভিডিওতে আমরা একটু গ্রামার পড়ছি, ডিটারমিনার্স পড়লাম, তারপরে কি পড়লাম, সিনথেসিস অফ সেন্টেন্সেস, দুটোটাই ক্লাস 10 এর। এখন ভাবলাম আজকে আমি সাবস্টেন্স রাইটিং এ যাই, একটু মজার পার্ট যেটা আমার খুব প্রিয়। ক্লাস 10 এ থাকতে আমার সাবস্টেন্স রাইটিং খুব বেশি ভালো লাগতো স্কুলে, তো আজকে আমি একদম এনজয় করে পড়াইমু। ভিডিওটারে লাস্ট অব্দি দেখো, সাবস্টেন্স রাইটিং কেমন ভাবে লিখতে লাগে, কি করতে লাগে সব ভালো করে বুঝার জন্য, ওকে? তো এখন সাবস্টেন্স রাইটিং এ যাওয়ার আগে আরেকটা ওয়ার্ডের কথা কইমু, যেটা হইলো গিয়া সামারি। সামারিও নিশ্চয়ই তোমরা শুনছো। সাবস্টেন্স আর সামারির মধ্যে খুব কম পার্থক্য আছে। হ্যাঁ, সামারিটা হইলো গিয়া সার মর্ম, মানে কিছু একটা বড় অনুচ্ছেদ বা বড় ঘটনা বা বড় কাহিনী আছে, ওইটারে মানে বুঝাইয়া কোয়া, এটার সার অংশটারে সুন্দরভাবে বুঝাইয়া কোয়া, কমের মধ্যে কোয়া, ইজি ভাষায় কোয়া, কিন্তু এত ছোট না যে শুধু মেইন আইডিয়াটা থাকবো। সারমর্মর মধ্যে হইলো কিছু একটা বড় জিনিসটারে একটু ছোট করিয়া এটার মেইন জিনিসগুলা কোয়া, কিন্তু সাবস্টেন্স হইলো সারাংশ, মানে একটা বড় অনুচ্ছেদ বা বড় কাহিনীর শুধু মেইন পয়েন্ট গুলারে কোয়া, সেটা হইলো সাবস্টেন্স রাইটিং বা সারাংশ। আইমু বোর্ডে। তার আগে একটা কথা কইলাই যে সাবস্টেন্স রাইটিংটা ক্লাস 10 সেবাতে তোমার ট্রান্সলেশনের অরে থাকে, ঠিক আছে? 5 মার্ক থাকে, ট্রান্সলেশন করতে হয় বা সাবস্টেন্স করতে হয়। এখন ট্রান্সলেশন আমার আগে ভিডিওতে করারই শেষ, ক্লাস 9 এরও আসিল, তো ওইটাতে তোমরা দেখিলেই পুরো ক্লিয়ার হয়ে যাবো ট্রান্সলেশন। এখন তোমরা এটা চয়েস, তোমরা সাবস্টেন্স করতে হয় না ট্রান্সলেশন করতে হয়। যদি সাবস্টেন্স করতে চাও, ইন্টারেস্টেড বা শিখতেও চাও, এই ভিডিওটা নিশ্চয়ই দেখিও। আর তোমার 10 এ আছে রিপোর্ট রাইটিং, 10 এ আছে স্টোরি রাইটিং, যা আমার অলরেডি আগে পড়ানো শেষ ভিডিওতে, তোমরা দেখিও। পড়াইছি না এসে রাইটিং, লেটার রাইটিং, এগুলো আস্তে আস্তে পরে পড়াইমু, ওকে? চলো এখন বোর্ডে আই। খুব বেশি ইম্পর্টেন্ট সাবস্টেন্স রাইটিংটা। আর জীবনেও যে কোনো সময় তোমার কিছু একটা বড় কিছু শর্ট করে লিখতে লাগে, তোমরা ভবিষ্যতেও কি চাকরি করবে কি না সবাই তো জানিও না, এরকম একটা চাকরি হইতে পারে যেখানে তোমার বড় বড় জিনিস শর্ট করে লিখতে লাগে, তখন তোমার কি সুন্দর সাবস্টেন্স রাইটিংটা হেল্প হইব। বা কোন নিউজ পেপারের সাংবাদিক হইতে পারো, কত কিছু হওয়া যায়, আর্টিকেলের ইয়েতে কত কিছু, এখন এডিটর হওয়া হয়, কত কিছু হয় না? তো ওইগুলোর জন্য সাবস্টেন্স রাইটিংটা শিখিয়ে রাখো সবাই, ঠিক আছে? আর বাংলা মাধ্যমের বাচ্চাদের এটা একটু কষ্ট হইতে পারে, তার জন্য এটা ভালো করিয়া দেখো, ওকে? তো চলো আই এখন বোর্ডে। সাবস্টেন্স রাইটিং যেটা কয় সারাংশ, 5x1 থাকে জেনারেলি, কিন্তু 2020 তে দেখলাম যেমন 6 মার্কসও আসিল। আচ্ছা যাই হোক, 5ই ধরলাম, ঠিক আছে? এটার মেইন অর্থ হইল গিভিং দ্য মেইন আইডিয়াস ইন এ প্যাসেজ ইন এ ব্রিফ ফর্ম। প্যাসেজ মানে তোমার অনুচ্ছেদ বা একটা অনুচ্ছেদের অংশ, এরকম আর কি, একটা প্যারাগ্রাফ। ওইটার মেইন ভাবটা, আসল মূল ভাবটারে ছোট ভাবে করিয়া কইতায়, ঠিক আছে? সামারি হইল গিয়া প্যাসেজটার মতোই প্রায় সমান থাকে, সারমর্ম যেটা, এটা হইল গিয়া কিছু একটা প্যাসেজ, ওইটার সারমর্ম, ওটার মূল কথাটা প্রায় সমান লেন্থেরই থাকে, এমন কোনো একটা কিছু বদলানো হয় না, কিন্তু
সারাংশ সাবস্টেন্স হইল গিয়া খুবই ছোট থাকে অরিজিনাল অনুচ্ছেদ থেকে, আর মেইন পয়েন্ট গুলা খালি ধরা হয়, ঠিক আছে? তো সামারি আর সারমর্ম আর সারাংশের মধ্যে তোমরা গন্ডগোল করিও না, ঠিক আছে? একটা কবিতার যদি আমি কই সারমর্ম দেও বা সামারি দেও, মানে কবিতাটা মেইনলি কি নিয়ে কইছে একটা বড় করে লেখতা আর কি, কবিতাটার সামারি। কিন্তু কবিতার যদি কই সাবস্টেন্স দেও, তখন জাস্ট 2-3 লাইনে বা 4 লাইনে শুধু কবিতার মেইন আইডিয়া গুলা কইতা, এটা হইলো গিয়ে সাবস্টেন্স বা সারাংশ, ঠিক আছে? এখন সারমর্ম সামারি ভুলি যাও, মনে করো শুধু সাবস্টেন্স বা সারাংশ। তো এখন ইম্পর্টেন্ট স্টেপস এন্ড পয়েন্টস টু রিমেম্বার। এখন সারাংশ লিখতে গেলে কিছু বহুত ইম্পর্টেন্ট পয়েন্ট কয়েকটা মনে রাখতে লাগবে, ঠিক আছে? আমি এখানে ইজি ইংরেজিতে লিখছি, আর তাও আমি মুখে তো পুরোপুরি বাংলায় তোমরা কইয়া বুঝাইমই, তোমরা ভালো থেকে নোট করো, পরে আমি এটা ফোকাস করে আরো দেখাইমু। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টস, 8টা পয়েন্টস, আরো 2-3টা মুখে মুখে কইমু। আর তাছাড়া তোমরা অ্যাপ্রোচ টু ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন, যেটা আমি কই, যেটা বেঙ্গলি মিডিয়ামের লেখা খুব ভালো, ওইটাতে একদম বাংলায়ও লিখিয়া দিছে 2-3 পয়েন্টস, খুব বেশি লাভবান হইবা, তোমরা দেখিও। আর তাছাড়া হায়ার ইংলিশ গ্রামার অন্য বইয়ে তো রেফার করতেই পারো, ওকে? চলো দেখি প্রথম পয়েন্ট, ঠিক আছে? read it the passage several times to understand the subject matter। যেটা তোমার অনুচ্ছেদ বা প্যাসেজ দেওয়া হবে, ওইটা বারবার পড়তে হয় বুঝার জন্য যে এটার মেইন কি নিয়ে এটা কথা কর, কি নিয়ে এটা লেখা হয়েছে, ঠিক আছে? এটা কি কোনো বই নিয়ে, এটা কি কোনো চরিত্র নিয়ে, এটা কি কোনো জায়গার কথা নিয়ে, কি নিয়ে, ঠিক আছে? বারবার পড়তে হয়, কারণ তুমি যদি বড় অনুচ্ছেদটারে না বুঝো তো এটা ছোট করে লিখবাই কেমনে, ঠিক কি না? 2 নম্বর, অবজার্ভ এন্ড নোট ডাউন দ্য মেইন পয়েন্টস ইন ইওর ওন ওয়ার্ডস ব্রিফলি। ভালো করে দেখবে যে তোমরা এটার মেইন পয়েন্ট কি, মেইন ভাব কি, ওইটা মনে মনে নোট করো বা লিখতেও পারো। বাংলা মাধ্যমের স্টুডেন্টরা ইভেন বাংলায়ও মেইন পয়েন্ট গুলো নোট করে রাখতে পারো সাইডে, ঠিক আছে? তারপরে বাংলাগুলো তোমরা ইংলিশে ট্রান্সলেট করে সুন্দর করে সাবস্টেন্স বানাইলে, ওকে? Arrange the ideas in logical order or follow the order in the original passage। তো যে কোনো জিনিসের কোনো কাহিনীর বা কোনো বর্ণনার তো একটা অর্ডার থাকে না, আগে ওইটা হইছে এই জিনিসটা ভালো না তার জন্য এটা করা ঠিক না, তো এই অর্ডারটা তোমরা মানতে লাগবো। তো অনুচ্ছেদের মধ্যেও কোনো একটা অর্ডার দেওয়া থাকবো প্যাসেজের মধ্যে, আর না ওই অর্ডারে না ফলো করলে তোমরা নিজে যদি অন্য অর্ডারে বানাও, এটা কিন্তু লজিক্যাল হইতে লাগবো। আর এর নাথিং অফ, নিজের কিচ্ছু ঢুকাইবার না, নিজের কোনো এক্সট্রা কমেন্ট, এক্সট্রা ফ্যাক্ট, এক্সট্রা কোনো তথ্য বা এক্সট্রা কিছু মানে যেটা আসল অনুচ্ছেদে বা আসল প্যাসেজে যেটা কথাই নাই, ওইরকম বাইরের কিছু ঢুকাইবাই না। তোমরা ওই প্যারাগ্রাফে যেটা আছে সেটাই তোমরা ছোট করে দেখাইবা, কিন্তু মেইন আইডিয়াটা ধরতে লাগবো তোমাদের, ঠিক আছে? কিচ্ছু যাতে মিস না হয় যেটা প্যাসেজে কোয়া হয়েছে, আবার কিছু যাতে এক্সেসও না হয় যেটা প্যাসেজে কোয়া হয়েছে না। যেমন কোন একটা ঘটনা, সেটা তুমি কেউ ছোট করে মেইন আইডিয়াটা কইতে, এখন তুমি এক্সট্রা বানাইয়া যদি কইতে তো একটু গুজব গফ মারা যেটারে কয়, এটাও হইতো না। আবার তুমি যেটা হইছে সেটাও তো কইতায়, কার আর রিক্সার অ্যাক্সিডেন্ট হইলো আর তুমি কই দিলা কার আর ট্রাক, তেও তো হইলো না, ওই রকম হইতো না। এজ ইট ইজ যেরকম প্যাসেজে আছে ওই আইডিয়াটাই থাকবো, কিন্তু শর্ট করিয়া, ওকে? জাস্ট গিভ এ জিস্ট অফ দ্য অরিজিনাল প্যাসেজ। তো জাস্ট জিস্ট মানে মনে রাখো ওই যে সারাংশটা, সারাংশ দুইটা অরিজিনাল প্যাসেজের মিনিংটারে সেম রাখিয়া, মিনিং কিন্তু বদলাই দেয় না। যে প্যাসেজে কইছে মানুষের হেলথ ভালো রাখা উচিত, আর আমি কই দিলাম হেলথ ভালো খারাপ রাখা উচিত, টোটালি কাট, মার্কসই পাই দেয় না। অলওয়েজ 5 নম্বর, অলওয়েজ রাইট ইন ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ সবসময় লিখবে, মনে আছে ইনডাইরেক্ট স্পিচ মানে, আচ্ছা দেখিলাম আগে, অ্যাভয়েড এক্সক্লেমেশন, ইন্টারোগেশন, প্রশ্নবোধক বাক্য, তারপরে আশ্চর্যবোধক, এগুলো জিনিস একদম রাখবাই না। কোনো অলংকার, খুব বেশি হাইফাই ল্যাঙ্গুয়েজ কোনো সময় না। আর ইনডাইরেক্ট স্পিচে সবসময় লিখবা, অনেক সময় অনেক অনুচ্ছেদ কিরম থাকে, নেরেটিভ থাকে, মানে যেমন কেউ কেউ কর ওইরকম ভাবেও থাকে, তোমাদের এটা আয় না জেনারেলি, তো ওইরকম আইলে কোনো সময় ডাইরেক্ট স্পিচ না, সবসময় ইনডাইরেক্ট স্পিচ, ওকে? আর টেন্সে মিক্স করবাই না, একটা পাস্ট টেন্স একটা প্রেজেন্ট টেন্স এরকম না, বুঝে বুঝে লিখবাই। আর যদি এরকম মিক্সও হয় তেমন ভাবে জিনিসটা দেখাইবাই, কোনো হ্যাবিচুয়াল বা ইউনিভার্সাল হইলে তো অবভিয়াসলি মিক্স হইতেও পারে। আচ্ছা, এখন দেখো সিম্পল ওয়ার্ড ব্যবহার করবাই, ঠিক আছে? আর রিপিট করবাই না। একটা আইডিয়ারে যদি তুমি রিপিট করো, হ্যাঁ, যেমন একটা ঘটনা, এটার এক জিনিসটা যদি বারবার করতে তো এটা শর্টে কোয়া হইলো না, না? তো রিপিট একদম করবাই না। আর দেখো যেমন একটা লম্বা সেন্টেন্স, এটারে ছোট করার চেষ্টা করবাই, কম কইয়া, রিপিট না করিয়া। এই দেখো, হি অ্যাক্টেড ইন এ ম্যানার দ্যাট ইজ নট লফুল, সে এমন ভাবে কাজটা করলো যেটা লর দ্বারা মান্য না। তো এটারে আমি শর্ট করিয়া দেখো কিরকম লিখছি, হি অ্যাক্টেড ইললিগালি। কি সুন্দর! এইরকম, তো এইরকম আমরা সাবস্টেন্সটারে ধরতে লাগবো, মেইন অংশটারে ধরিয়া। দেখো আমি অত লম্বা বাক করে ছোট করছি, তোমরা ওইরকম করতে লাগবো কিন্তু সাবস্টেন্স রাইটিং এ, ঠিক আছে? অরিজিনাল প্যাসেজে এরকম লম্বা লম্বা লাইন থাকবো।
তারপরে পয়েন্ট দেখো, ইফ দ্য অরিজিনাল প্যাসেজ ইজ ইন ফার্স্ট পারসন চেঞ্জ ইট টু থার্ড পারসন। অরিজিনাল যেটা প্যাসেজ এটা যদি থাকে ফার্স্ট পারসনে, যেমন আই দিয়া উই দিয়া লিখা, তখন আমরা সাবস্টেন্সে কি করি, এটা থার্ড পারসনে লিখি, হি শি দে দিয়া। ঠিক আছে, মাথায় রাখো, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো, দ্য সাবস্টেন্স শুড বি অফ দ্য লেন্থ প্রেসক্রাইবড। আচ্ছা, যতটুকু লম্বা দেওয়া অতটুকু, মানে প্রশ্নতে দেওয়া থাকবো কত লম্বা সাবস্টেন্স হইতো, কিন্তু অনেক সময় প্রশ্নতে দেওয়া থাকে না, তোমাদেরও দেখছি আমি নাই। তো তখন আমরা বুঝি যে 1/3, সাপোজ টু বি 1/3, মানে অরিজিনাল প্যাসেজের 3/1 ভাগ হয় সাধারণত সাবস্টেন্সটা। ঠিক আছে, তো এটা একটা বুঝিয়ে তোমরা বার করে নেবে। কোনো সময় লাগলে তোমরা ওয়ার্ড কাউন্টও করতে পারো, যে প্যাসেজে কত ওয়ার্ড আছে, তার 3/1 1/3 আমি সাবস্টেন্স লিখতাম। ওকে, তো এইটা হইলো গিয়া মেইন। আর আরো এক দুটা পয়েন্ট কই, যেমন গুড ইংলিশ, মানে কারেক্ট ইংলিশ, গুড ইংলিশে তোমার লিখতে লাগবো সিম্পল ইংলিশে। ঠিক আছে, আর বাক্যগুলা পুরো সম্পূর্ণ সুন্দর হইতে লাগবো, সিম্পল সেন্টেন্স হইলেই সবচেয়ে ভালো। ঠিক আছে, এইগুলো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ধরো 8-10টা ইম্পর্টেন্ট পয়েন্ট কইলাম, যেটা তোমার মাথায় রাখতে লাগবো। এখন আরেকটা জিনিস আমি কইয়া দেই, এটা এত ইম্পর্টেন্ট না, যে প্যাসেজ বা যেটা অনুচ্ছেদের মতো আইবো, এটা 3 রকমের থাকে, বর্ণনামূলক, ডেসক্রিপটিভ, নেরেটিভ বা রিফ্লেক্টিভ। বর্ণনামূলক গুলা যেমন ধরো কোন একটা ঘটনার বর্ণনা, কোন একটা জায়গার বর্ণনা, বা ওইরকম কোন একটা জিনিসের বর্ণনা আর কি করে, ওই রকম প্যাসেজ থাকে। ঠিক আছে, আরেকটা থাকে যেমন ধরো গল্পমূলক। গল্পমূলকটা দেখছি তোমরা তো আয় না পরীক্ষায়, এটাতে যেমন ধরো কোনো স্টোরি, কোনো ফার্মার আর স্টোরি কোয়া হওয়ার অথরে কর, নেরেট করে, ওইগুলা। ঠিক আছে, ওইটার সাবস্টেন্স লিখতে হয়। আরেকটা হলো রিফ্লেক্টিভ বা চিন্তামূলক, যেমন তোমার কিছু একটা ভাবনা নিয়া, বই লেখা ভাবনা নিয়া, বা মানুষের হেলথের ভাবনা নিয়া, অনেক কিছু বিভিন্ন ভাবনা নিয়া, বা হ্যাবিটের ভাবনা নিয়া, বিভিন্ন যেটা অ্যাডভাইস বা সাজেশন বুঝায়, ওই রকম টাইপের অনুচ্ছেদ থাকলে বা প্যারাগ্রাফ বা পেসেজ থাকলে ওটা কয় রিফ্লেক্টিভ। তো সাধারণত তোমরা আয় তোমার ডেসক্রিপটিভ আর রিফ্লেক্টিভ ওই রকমেরই আয়। ঠিক আছে, তো এইটা দেখো। এখন আমি একটু সরে যাইবো, আর তোমরা একটু ভালো করিয়া বোর্ডটারে নোট করো, লাগে পজ করে তোমরা পয়েন্ট গুলা মনে করতে পারো, লিখে রাখতে পারো। কিন্তু অ্যাপ্রোচ টু বইয়ে বা অন্য বইয়েও পয়েন্ট গুলো সুন্দরভাবে দেওয়া আছে সাবস্টেন্স রাইটিং এর, একদম। তো ক্লিয়ারলি ভালো করে দেখো। আবার আমি নেক্সট 2টা দিমু, প্যাসেজ সলভ করমু, ওইটা যখন দেখবাই তোমরা আরো ক্লিয়ার হইব। তো আশা করি তোমরা দেখছো এটা। তো রুল দেখলাম, ঠিক আছে, এখন আমরা খালি রুল দেখলে তো হইব না, প্র্যাকটিস করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমি ভাবলাম এই বছরের মেট্রিকের প্রশ্ন ওইটা দিয়ে শুরু করি। তো এই বছরের মেট্রিকের প্রশ্নটা তোমরা দেখতে পারো 2020-র এই কোয়েশ্চেনটা আইছিল তোমার কোয়েশ্চেন পেপারে। আর ওইখানে কোয়েশ্চেন পেপারে দেখলাম যেমন 6 মার্কস আইছিল এবার, এমনিতে জেনারেল যেটা 5 মার্কসের ওইটা আমি লিখছি। ঠিক আছে, তো চলো আগে আমরা ডিউটি কি প্যাসেজটাকে ভালো করে পড়া, আমার সঙ্গে পড়ো আর বুঝো তোমরা। ওকে, আর বোর্ড তো আর এত বড় না যে আমি নিজেই সাবস্টেন্স লিখে দিব। তো আগে প্যাসেজ দেখি, প্যাসেজের কথা বুঝি, তারপরে আবার মুছাইয়া সাবস্টেন্সটা লিখবো। ওকে, গিভ দ্য সাবস্টেন্স অফ দ্য ফলোইং প্যাসেজ। ভালো করে দেখো, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ফরচুন। মানুষ তার নিজের ভবিষ্যৎ গড়ে। উই ক্যানট প্রসপার ইন লাইফ ইফ উই আর এফ্রেড অফ লেবার। আমরা যদি পরিশ্রম করতে ভয় পাই তো আমরা লাইফে কিছু করতে পারবো না। এই দেখো, উই আই আছে, আই উই থাকলে কি হয়, এটা সাবস্টেন্সে গিয়ে থার্ড পারসন হয়ে যায়। ঠিক আছে, পিপল জেনারেলি থিঙ্ক দ্যাট সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক। অনেক মানুষ ভাবে যে জীবনে সাফল্য অর্জন করা যায় লাকের উপরে, কোনো পরিশ্রম না, শুধু লাক, কিন্তু এটা ভুল। দিস ইজ নট ট্রু, এটা ভুল। মেন অফ সায়েন্স, মানে সায়েন্সের মানুষ, সায়েন্টিস্টরা অনেক বেশি হ্যাভ টয়েলড ডে এন্ড নাইট, অনেক বেশি পরিশ্রম করছে দিন রাত্র, রেডিও বানানোর জন্য, টিভি বানানোর জন্য, টেলিফোন বানানোর জন্য, যেটা আমাদের জীবনে সুখ এনেছে, মানে জয় টু আওয়ার লাইফ। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবনটা একটা গোলাপের বিছানা না, জীবনটা কাটার বিছানা। ঠিক আছে, লাইফ উইল বি মিজারেবল। জীবনটা খুবই কষ্টের হইব যদি আমরা পরিশ্রম না করি, লেবার না করি, আর যদি আমরা যতটুকু টাকা লাগে জীবনযাপন করতে ওইটা আর্ন না করি। ইন্ডাস্ট্রি ইজ দ্য সিক্রেট অফ সাকসেস নট অনলি ফর এন ইন্ডিভিজুয়াল বাট অলসো ফর এ নেশন। ইন্ডাস্ট্রি মানে পরিশ্রম করা, হার্ড ওয়ার্কের আরেক নাম ইন্ডাস্ট্রি, ডিলিজেন্স, ওইগুলো ওয়ার্ড আর কি। তো একটা শুধু একটা মানুষের জন্য না, একটা দেশের জন্য পরিশ্রমটাই সবচেয়ে বড় হাতিয়ার। চায়না আর আমেরিকাতেও, আমেরিকা খুব পাওয়ারফুল নেশন ওয়ার্ল্ডের। কেন? বিকজ ওই দেশের মানুষরা অনেক বেশি পরিশ্রম করছে of the people. We Indians too, আমরা ভারতবর্ষের মানুষরাও must work hard if we want to raise the prestige of our country in the eye of the world. আমাদের দেশের ইজ্জতটা, যেটা যদি দেশের প্রেস্টিজ, দেশের রেসপেক্ট, দেশের পাওয়ারফুল ইয়েটা যদি বাড়াইতে চাই, তাহলে আমাদেরও করতে লাগবে অনেক বেশি পরিশ্রম। খালি লাখের উপরে ডিপেন্ড করলে হবে না,
খালি দেখলে হইব না যে মানে সব ভালো হয়ে যাবো, আমি আরামসে থাকি কোনো পরিশ্রম করলাম না তাইলে কিচ্ছু হইব না। ইন্ডিয়াটা একটা সুপার পাওয়ার হওয়ার জন্য অনেক বেশি পরিশ্রমের দরকার। এখন আমি একটু সময়ের জন্য সরি, তোমরা একবার প্যাসেজটা আবার দেখো, পড়ো, পজ করে পড়তে পারো, এরপরে আমি আবার আইয়ার প্যাসেজে আশা করি দেখছো তোমরা। আচ্ছা, তো এখন পড়ার পরে কি বুঝলাম যে এখানে কর যে পরিশ্রমী জীবনের সব, পরিশ্রম করলে সাফল্য হয়, সাকসেস, মেইন পয়েন্ট গুলো ভাবি। পরিশ্রম করলে সাকসেস হয়, পরিশ্রম করলে ভালো সৌভাগ্য হয়, পরিশ্রম করলে টাকা পাওয়া যায়, পরিশ্রম করলে একটা দেশ উন্নত হয়, পরিশ্রম করলে একটা দেশ পাওয়ারফুল হয়। আর কিচ্ছু পাইলাম নাকি এখানে? পরিশ্রম যে করে না তার কিছু সাফল্য লাভ হয় না, ওটা তো অবভিয়াসলি। তো এইগুলা জিনিস আমরা পাইলাম, এখন জাস্ট পাইলাম কিন্তু জাস্ট 2-3টা জিনিসই কিন্তু মেইন পয়েন্ট মাথায় রাখলাম, কিন্তু প্যাসেজটা দেখো কত বড়। তো ওই 2-3টা মেইন পয়েন্টে আমরা কেমন করে ছোট করে লিখবো, ঠিক আছে? তো এখন প্রথম কয়েকটা লাইন দেখো, তোমরা ভালো করে দেখো। আমি খুঁজিয়া বার করছি যে এইখান থেকে তোমার এতটুকু অবধি, হ্যাঁ, এই পুরা জায়গাটারে আমি কিন্তু এক লাইনে লিখে দিতে পারবো একদম সুন্দর করিয়া, ইজি করিয়া, যেটাতে তোমরা পুরা এতগুলো লাইনের মিনিং এক লাইনে বুঝিয়ে পায়। তো চলো একবার দেখি কি কইছে এখানে। এখানে কইছে যে মানুষ নিজের ভবিষ্যৎ গড়ে, আর যদি পরিশ্রম না করে কিচ্ছু হয় না, লাকের উপরে কিচ্ছু নাই। আর সায়েন্সের মানুষরা, সায়েন্টিস্টরা অনেক বেশি কষ্ট করছে, এগুলো জিনিস বানাইছে, তো জীবনে অনেক কষ্ট, তো ওইগুলো কষ্ট থেকে আমরা তখনই সরতে পারবো যখন আমরা পরিশ্রম করি, ঠিক কিনা? তো এই লাইনটারে, তো এই পার্টটারে আমি যদি এক লাইনে কই, সাপোজ আমি এক লাইনে কইলাম যে হার্ড ওয়ার্ক বা সিজলেস হার্ড ওয়ার্ক ইজ দ্য অনলি কি টু সাকসেস, গুড ফরচুন এন্ড ওয়েলথ, দ্য সায়েন্টিস্ট বিং ইটস বেস্ট এক্সাম্পল। এই এক লাইনে আমি কত কিছু কই দিলাম যে পরিশ্রম থেকে কি হয়, সাফল্য হয়, ভালো ফরচুন হয়, টাকা পয়সা পাওয়া যায়, সায়েন্টিস্টরা দেখলাম আমরা বেস্ট এক্সাম্পল। তো এক লাইনে আমি সব লিখে দিলাম, যেটা তোমরা দেখাই মু যে কেমনে আমি সাবস্টেন্সের ফার্স্ট লাইনটা এটা লিখছি, এতগুলোরে বাদ দিয়া এই ফার্স্ট লাইন লিখলাম সাবস্টেন্সের। তো প্রথম এই পার্টটার থেকে আমি এই লাইনটা লিখলাম, সিজলেস হার্ড ওয়ার্ক মানে অক্লান্ত, মানে যেটা শেষ নাই ওই রকমের পরিশ্রম করলে এটা অনলি কি টু সাকসেস, সাফল্য, ওয়েলথ, গুড ফরচুন দিয়ে একটা ড্যাশ দিয়ে লিখে নিলাম, দ্য সায়েন্টিস্ট বিং দ্য বেস্ট এক্সাম্পল অফ দিস। আর এটার বেস্ট উদাহরণ হলো সায়েন্টিস্টরা কত হার্ড ওয়ার্ক করে আর কত সাকসেস পায়, কত টাকা পায়, কত গুড ফরচুন আর কত কিছু দুনিয়ারে জয়ফুল জিনিস দেয়, ঠিক কিনা? তো এই গেল এইটা ফার্স্ট পার্ট। এখন বাকিটা পার্টে দেখি, বাকি পার্ট দেখিয়া দুইটা সেন্টেন্স আরো লিখবো, তেই ওই জীব গিয়া তোমার সাবস্টেন্স। তো এই এতটুকু আমরা একটা লাইন দেখলাম। এখন নেক্সট দেখি যে একটা দেশেরও প্রোগ্রেসটা ডিপেন্ড করে তোমার পরিশ্রমের উপরে। চায়না, আমেরিকা খুব বড় বড় দেশ, খুব পাওয়ারফুল দেশ, কারণ ওইখানে দেশের মানুষরা খুব বেশি পরিশ্রম করে। তো আমি এইগুলা নিয়ে একটা লাইন লিখলাম, যেমন ধরো যে দ্য প্রোগ্রেস অফ এ নেশন ইজ ডিটারমাইন্ড বাই দ্য ডিলিজেন্স অফ ইটস সিটিজেন্স। মানে কইলাম আর কি এরকম একটা লিখবো যে মানে একটা দেশ কত পাওয়ারফুল হইব, কত বেশি প্রোগ্রেস করবো, এটা ওই দেশের মানুষের হার্ডওয়ার্কের উপর ডিপেন্ড করে। এখন বারবার হার্ডওয়ার্ক ব্যবহার করতাম, যে হার্ডওয়ার্কের মানে পরিশ্রমের আরেকটা ওয়ার্ড হইলো গিয়া ডিলিজেন্স, সবসময় ভালো কাজ করিয়া যাওয়া। আরেকটা ওয়ার্ড ওই যে এখানে আছে ইন্ডাস্ট্রিও ব্যবহার করতে পারো বা লেবারও ব্যবহার করতে পারো, লেবারও এখানে আছে, ঠিক আছে? তো এরকম একটা সেন্টেন্স লিখলাম। চলো দেখি যে এরকম একটা সেন্টেন্স নেক্সট লিখবো, সেকেন্ড সেন্টেন্স ইন দ্য সাবস্টেন্স। তো সেকেন্ড পার্ট মানে সেকেন্ড যেটা আমরা আইডিয়া পাইলাম যে কোনো একটা দেশের উন্নতিটাও ডিপেন্ড করে ওই দেশের মানুষের হার্ডওয়ার্কের উপরে, পরিশ্রমের উপরে। তো আমি লিখলাম দ্য প্রোগ্রেস অফ এ নেশন ইজ ডিটারমাইন্ড বাই দ্য ডিলিজেন্স অফ ইটস সিটিজেন্স। ডিলিজেন্স কথাটা আনছি, এটার মানে হইলো গিয়া হার্ডওয়ার্ক। তোমরা এখানে হার্ডওয়ার্কও লিখতে পারো, ইন্ডাস্ট্রিও লিখতে পারো, তারপরে লিখতে লেবারও লিখতে পারো, যেটা ভাল লাগে, একই মিনিং, মানে অক্লান্ত পরিশ্রম বুঝায়। তো ওইটা লিখলাম। তো এত বড় প্যাসেজ থেকে মানে প্রথম বিগিনিং থেকে তোমার they have changed by earnest labor in the people, প্রায় এতটুকু বা কইতে পারে এতটুকু আমি দুই লাইনে কই দিলাম। এখন লাস্ট পার্টে কি কইছে যে চায়না, আমেরিকার মতো ইন্ডিয়ার মানুষরাও যদি খুব বেশি পরিশ্রম করে তাইলে খুব বেশি প্রেস্টিজ আর্ন করবো আর ওয়ার্ল্ডে পাওয়ারফুল হইব। তো ওইটারে আমি যদি এক লাইনে লিখি কিরকম লিখবো, যেমন ধরো আমি লিখলাম লাইক দ্য চাইনিজ এন্ড আমেরিকানস, ইন্ডিয়ানস টু ক্যান বিকাম এ সুপার পাওয়ার by dint of their
হার্ড ওয়ার্ক বা বাই ডিন্ট অফ দেয়ার লেবার কই নিলাম। তো এত বড় আইডিয়াটা চায়না আমেরিকা সব কিছুরে হার্ড ওয়ার্ক রে আমি এক লাইনে ঢুকাই দিলাম। তো চলো এখন দেখি সাবস্টেন্সের লাস্ট লাইনটা। আর এখন এই 3 লাইনেই দেখবা কি সুন্দর একটা সাবস্টেন্স হয়ে যায়। আর তুমি 5 আউট অফ 5 না হইলেও 3 4 4 তো পাই যাইবা। সুন্দর করে লিখছো, সব আইডিয়া লিখছো। আর এত বড় প্যাসেজ রে 3 লাইনে 4 লাইনে কইছো, মানে এটার প্যাসেজটা 1/3 এ কইছো। চলো দেখি এখন লাস্ট লাইনটা। এটা লিখলাম। এখন লাস্ট পার্টে যেটা লিখছি যে লাইক চাইনিজ এন্ড আমেরিকানস বা লাইক দ্য চাইনিজ এন্ড আমেরিকানস লিখতে পারো। এখানে একটা দা দিয়া দেই, লাইক দ্য চাইনিজ, মানে চায়নার মানুষ আর আমেরিকার মানুষের মতো, বা লাইক দ্য চাইনিজ এন্ড আমেরিকানস, ইন্ডিয়ানস টু ক্যান মেক দেয়ার কান্ট্রি এ সুপার পাওয়ার বাই ডিন্ট অফ হার্ড লেবার। তো কত বড় একটা আইডিয়া আমি লিখে দিলাম যে চাইনিজ আমেরিকানসদের মতো ইন্ডিয়ানরাও নিজের কান্ট্রিরে খুব সুপার পাওয়ার বানাইতে পারে বা রেসপেক্ট প্রেস্টিজিয়াস বানাইতে পারে। কিসের থ্রুতে? হার্ড ওয়ার্কের থ্রুতে, মানে পরিশ্রমের থ্রুতে। ঠিক আছে, তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমার কইতেই লাগবো, সেটা হইলো এই প্যাসেজের 3 ভাগের 1 ভাগ হইতো সাবস্টেন্সটা। ঠিক আছে, তো এইটা যেমন ধরো এমনি রাফলি আমি যদি গণি, পরীক্ষায় একটা তোমার রাফলি গণিলেই ওই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ওয়ার্ড আছে এখানে। আর এখানে আছে তোমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ধরো 14 ধরো, এটা ধরলাম না। তো 14 আর এদিকে 10, তো ধরো 140 বা 145টা ওয়ার্ডস হইব ম্যাক্সিমাম। ঠিক আছে, তো 140 বা 145টা ওয়ার্ডস এর ডিভাইড বাই 3 করবা। ঠিক আছে, কারণ ওইটা 3 ভাগের 1 ভাগ। তো ওইটা করিয়ে দেখলাম তোমার কত হয়, অ্যারাউন্ড 46, মানে 46 50 45 50 এর ভিতরে হইতে লাগবে সাবস্টেন্সটা, ওয়ার্ডটা আর কি। তো এটা একটা মনে মনে কাউন্ট করিলেও এমনিও তোমরা বুঝবাই 3 লাইন বা 4 লাইন হতো সাবস্টেন্সটা। কিন্তু তেও আমি কইয়া দিলাম যে 45 টু 50 এর ভিতরে, ওয়ার্ডস এর ভিতরে ধরো 46 হইতো ওয়ার্ডস এর হইতো সাবস্টেন্সটা। তো এখন আমরা দেখিলাই সাবস্টেন্সে আমরা এত ওয়ার্ড হইছে কিনা। তো এখানে আমি যেরকম কইছি 45 টু 50 ওয়ার্ডস, 45 টু 50 ওয়ার্ডসই আছে, 49 ওয়ার্ডস এর মতো আছে। তো এত বড় একটা প্যাসেজ যেটা আমরা পুরো ফুল বোর্ড নিয়ে লিখছিলাম, অ্যারাউন্ড 145 ওয়ার্ডস এরকম আসিল, ওইটারে আমরা দেখো এখন মাত্র 45 50 ওয়ার্ডস এর মধ্যে নিয়ে আইলাম। ঠিক আছে, তো এইভাবে লিখতে লাগবো সাবস্টেন্স। এটা ফার্স্ট এক্সাম্পল, কিরকম ভাবে শর্ট করিয়া। আবার দেখো আমি সবকিছু থার্ড পারসনে রাখছি, টেন্সও ঠিকঠাক আছে, টেন্স মোটামুটি হ্যাঁ সুন্দর, প্রেজেন্ট ফিউচার মিলে সুন্দর করে আছে, উল্টা পুল্টা পাস্ট প্রেজেন্ট নাই। এই হইল গিয়ে একটা সাবস্টেন্সের এক্সাম্পল, যেটা তোমাদের 2020 তেই আইছিল মেট্রিকের কোশ্চেন পেপারে। এইটা ভালো করে দেখিলাম একবার তোমরা শুধু সাবস্টেন্সটা। তারপরে আমরা যাইমু আরেকটাতে যেটা 2015 এ আইছিল, আরেকটা প্রশ্নতে। এখনের যেটা প্যাসেজ এটা 2015 মেট্রিকের প্রশ্নতে আইছিল। চলো তাড়াতাড়ি প্যাসেজটা পড়িলাই, আগেরটা তো খুব লম্বায় কইছি, এখন আমরা একটু ইজিলি তাড়াতাড়ি সলভ করব। ঠিক আছে, there are books which are really no books at all and to read which is mere waste of time. এমন এমন বই আছে যেগুলোরে পড়া শুধু সময় নষ্ট করা, কোনো ভালো বই না। while there are others so bad, আরো কিছু বই আছে যেগুলো এত খারাপ যে তারারে কোনো ক্ষতি ছাড়া পড়াই যায় না, যেগুলো পড়াই একটা ক্ষতি হওয়া, অশুভ বুকস, কোনো কাজের না। It is no doubt good to be warned against temptations and dangers of life. জীবনের অনেক খারাপ জিনিস অনেক বইয়ে দেখায়, অনেক আসক্তির জিনিস, টেম্পটেশনস, ইভিল, এগুলো দেখায় চেষ্টা করে আমরা বুঝাইতে যে এগুলো লাইফের জন্য ভালো না। কিন্তু ওইগুলো বই কি ভালো? বাট এনিথিং দ্যাট ফ্যামিলিয়ারাইজেস আস উইথ ইভিল, কিন্তু ওইগুলো বই অনেক অশুভ জিনিসও দেখায়, যেমন ওই যে কইলাম আসক্তি দেখায়। দ্যাটস ওয়াই এগুলো ইভিল কওয়া হয়েছে, মানে অশুভ, যেগুলো ক্ষতিকারক, ইজ ইন ইটসেলফ এন ইভিল। So there are others which one can read without being the better of them. তো আরো কিছু আছে অন্যরকমের, কিরকমের কিছু ইউজফুল লিটারেচার, মানে ইউজফুল সাহিত্য আছে, বই আছে যেগুলা আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। বা খালি ইউজফুল মানে কাজের বই বলতে এটাই বোঝায় না যে এমন একটা বই which will help in business and profession, বিজনেসে হেল্প করবো, চাকরিতে প্রফেশনে হেল্প করবো, এমন বই যে শুধু কাজের তা না। দ্যাট ইজ ইউজফুল, নো ডাউট, সেগুলো বইও কাজের, নো ডাউট। কিন্তু সত্যিকারের যেগুলো হাইয়েস্ট ইউজ অফ বুকস এটা না, মানে সত্যিকারের বই সাহিত্যর যেটা কাজ, কি কাজ? লাস্ট লাইনে কইছে the best books raise us into a region of selfless thoughts. তো যেগুলো সবচেয়ে ভালো বই সাহিত্য, ওইগুলো আমাদেরকে এমন একটা জায়গায় তুলিয়া নেয়, আমাদের চিন্তাধারা, আমাদের মনকে, যেখানে আমরা নিজের কথা ভাবি না, যেখানে কোন রকমের অ্যাংজাইটি নাই, ট্রাবল নাই, অফ দ্য ওয়ার্ল্ডস আর অলমোস্ট ফরগটেন। বই পড়লে এত মনটা ভালো লাগে যে মানে জীবনের অ্যাংজাইটি, মানে কষ্ট, দুঃখ, সবকিছু যেমন আমরা ভুলে যাই, মানে অ্যাবসলিউট শান্তির জগতে নিয়ে যায় গিয়া। এটা হইলো একটা বইয়ের আসল কার্য। ঠিক আছে, সত্যিকারের যেগুলো ভালো বই, যেগুলো হাইয়েস্ট লিটারেচার, ভালো সাহিত্য, ঠিক আছে,
তো এইটার সারমর্মটা কি, যে ইউজলেস বইগুলা কি করে আমাদের কোনো ভালো কাজে আয় না, উল্টা আমাদের সময় নষ্ট করে। আর কিছু বই যেগুলো আমরা ইউজফুল কই, সেগুলা ইউজফুল শুধু বিজনেস বা কোনো নিজের চাকরির লেগে ইউজফুল যে তা না, ইউজফুল হইলো কারণ এগুলা আমাদেরকে অন্য একটা জগতে নিয়ে যায়। ভালো বইগুলা যেগুলো, যে জগতে আমরা এত সুখ এত শান্তি, এই এখনের জগতের রিয়েল জগতের কষ্ট দুঃখ নাই, ওই জগতে নিয়ে যায়। এইটা হলো মেইন আইডিয়াস। এখন কিরকম করে শর্ট করি, দেখো এখানে অনেক কিছু রিপিট করছে। হ্যাঁ, যেমন এইখান থেকে তোমার এই যে এতটুকু অবধি, এইখান থেকে এতটুকু অবধি কি কইছে, কইছে যে there are some useless books, মানে কাজের বুকস না, কিছু বুকস আছে যেগুলা কি করে, নাম্বার ওয়ান, রিডার যারা পড়ে তাদেরকে অশুভ জিনিসের সঙ্গে সম্মুখীন করায়। which there are some useless books which introduce us to evil which waste our time। এখানে আমি জাস্ট পয়েন্ট গুলা কই আর কি, যদি লিখিতে কিরকম লিখবো দেখমু, ওয়েস্ট টাইম করে আর কজেস হার্ম। ঠিক আছে, সো এটারে আমি চলো দেখি এখন এক লাইনে কিরকম ভাবে লিখতে পারি। দিস ইউজলেস বুকস lead to evil, like causes harm, lead to evil and also waste our time. So let us see, এখন চলো আমরা দেখি যে কেমন করে এই লাইনগুলোরে আমরা একটা আইডিয়া নিতে পারি যে খারাপ বই পড়লে সময় নষ্ট হয়, ক্ষতি হয়, এই করে জাস্ট একটা লাইনে লিখে দিব। ঠিক আছে, তো এই বড় প্রথম পার্টটারে আমি 2 লাইনে লিখলাম, there are some books which introduce the readers to evil and cause them great harm। ঠিক আছে, তারপরে রিডিং সাচ ইউজলেস বুকস ইজ অনলি ওয়েস্ট অফ টাইম। এতটুকু কি সুন্দর লিখে দিলাম আমি 2 লাইনে, এতটুকু আইডিয়া বুঝাই দিলাম। তারপরে পার্টটাতে পড়িয়া আমি লিখে দিব আরেকটা লাইন, একটু লম্বা লাইনটা, তেই হয়ে যাবো সাবস্টেন্স। তো লাস্টের পার্টে কি কইছে যে ইউজফুল কিছু কাজের বই কইলে ভাবা যাইতে পারে যে বিজনেসে বা প্রফেশনে লাগে, কিন্তু আসল যেগুলো সবচেয়ে বেস্ট বুকস সেগুলা তোমার হইল গিয়া যেগুলা মানুষে অন্য জগতে নিয়ে যায়, যেটা আমি আগেও কইছি। তো এই পার্টটারে নিয়ে চলো এখন আমরা জাস্ট একটা বা 2টা লাইন লিখবো। ধরো এরকম লিখবো যে ইউজফুল বুকস মে বি ইউজড ফর বিজনেস অর মে বি ইউজড ফর ট্রেড, বাট ট্রুলি best books are those, but best literatures are those which take men into a different world of absolute peace and happiness। ঠিক আছে, মানে একদম এমন পিসফুল শান্তির জায়গায়, খুশির জায়গায় নিয়ে যায় যেখানে আমরা সব ওয়ার্ল্ডের কথা ভুলে যাই। এগুলো আসল সত্যিকারের ভালো সাহিত্য। ঠিক আছে, তো চলো আমরা দেখি এই পার্টটারে আমরা কিরকম শর্ট করিয়া 2 লাইনে লিখতে পারি, তেই হয়ে যাবো আমরা সাবস্টেন্স। একবার তোমরা দেখিলে আবার প্যাসেজটা, আর এখন আমি যাবো গিয়া ওইখানে যেখানে গিয়া আলটিমেট সাবস্টেন্সটা দেখবো। তো useful books may provide guidance for trade, but the best literature lift the readers to a world of absolute peace and delight। দেখো কি কইছি, কিছু কিছু কাজের বই আছে যেগুলো আমরা বিজনেসে বা ইয়েতে হেল্প করতে পারে, নিশ্চয়ই গাইড করতে পারে, কিন্তু সত্যিকারের বই সেগুলাই যেগুলো আমাদেরকে অ্যাবসলিউট মানে শান্তি দেয়, আর ডিলাইটের জায়গায় তোমরা হ্যাপিনেসও লিখতে পারো, জয়ও লিখতে পারো, এগুলা দেয়। তো দেখো আমি কত বড় আইডিয়াটারে মানে পেসেজের লাস্ট পার্টটারে আমি জাস্ট এক লাইনে শেষ করে দিলাম। তো এই হয়ে গেল সুন্দর তোমার একটা সাবস্টেন্স। আর পেসেজটা তোমার আসিল, এটা আমি আগে কোয়ার খেয়াল নাই, 135 ওয়ার্ডস এর মতো আসিল। তো এটা 3 দিয়ে ডিভাইড করলে ধরো 43 ওয়ার্ডস এর মতো হয়। তো 5টা ওয়ার্ড এদিক সেদিক হোক, এইটা তোমার 47 ওয়ার্ডস এর মতো আছে। তো একদম পারফেক্ট। 43 থেকে 50 ভিতরে হইলেই হইলো। ঠিক আছে, 47 ওয়ার্ডস এর মতো এটা। তো এই হইলো গিয়ে সাবস্টেন্স। একবার তোমরা দেখিলাও কি সুন্দর, মানে এত বড় পেসেজটারে ছোট করে লিখে দিলাম, আর ভালো মার্কস পাই যায় এরকম পাইবা। এরকম সুন্দর করে লিখলে, আইডিয়া টু দা পয়েন্ট, থার্ড পার্সনে লিখছি, আর সিম্পল সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স, সিম্পল ইউজ মানে গুড ইংলিশে, কোনো এমন বেশি হাইফাই ওয়ার্ড কিছু ইউজ করছি না, আর সবকিছু মেইন মিনিংটা বুঝাইলাম, কোনো মিনিং ছুটছেও না। ঠিক আছে, তো আশা করি তোমরা সাবস্টেন্স রাইটিংটা ক্লিয়ার হয়েছে। আমি জানি বাংলা মিডিয়ামের স্টুডেন্টসের জন্য একটু কষ্ট এটা, ইভেন ইংলিশ মিডিয়ামেরও বেশিরভাগ আমি বা আমার ফ্রেন্ডসরা আমরা ট্রান্সলেশন করাটাই বেশি প্রেফার করতাম, মনে হতো ট্রান্সলেশনের পাশে পাশ পাই যে ইজি একদম। কিন্তু সাবস্টেন্স রাইটিং শুধু পরীক্ষার জন্য না, তোমরা জীবনে বিভিন্ন স্টেপেও তো অন্য সময় তো লাগতে পারে, সারাংশ লিখো বা অন্য কোনো চাকরি টাকরিতে আগেও যে করলাম, তো এটা শিখিয়ে রাখাটা ভালো, ঠিক কি না? তো তার জন্য তোমরা মন দিয়ে এটা শিখিয়ে রাখো, দেখিয়ে রাখো কি কি স্টেপস, আর একদম সোজা। আর আমি তো তোমরা দেখাইলাম 2015 আর 2020 2টা প্রশ্ন সলভ করিয়া, এরকম তোমরা আরো টেস্ট পেপার থেকে সলভ করিও। ওকে, একদম ইজি, কোনো চিন্তা নাই। আর কোনো টাফ ওয়ার্ডস দেখলে ভয় পাইও না, আপাতত সলভ করতে থাকো টেস্ট পেপারের প্রশ্ন, আর ওয়ার্ডের মিনিং খুঁজে খুঁজে ডিকশনারিতে বার করে দেখো, করতে করতে এমনি ইউজ টু হয়ে যাবে, শিখে যাবে সবকিছু। ঠিক আছে, তো আমার খুব ভালো লাগলো পড়াইয়া সাবস্টেন্স রাইটিং, আশা করি তোমরাও এনজয় করছো। তো তোমরা টেস্ট পেপার সলভ করো, মন দিয়ে পড়াশোনা করো, এখন আর বেশি দিন বাকি নাই। আর স্কুল খুলছে আমি জানি, কিন্তু এতটা রেগুলার ক্লাস হন না, মানে
উইকে 2 দিন বা 3 দিনের ক্লাস ওর সব সাবজেক্টের হয়ও না বা পসিবলও না করোনার সময় না। তো আমরা আশা করি তাড়াতাড়ি ভ্যাকসিনটা আউক, আর তার জন্য তোমরা ঘরে বইয়া যে কোনো সময় আমার ভিডিওস দেখতে পারো, দেখিয়া কত কিছু শিখতে পারো, গ্রামার, কম্পোজিশন, চ্যাপ্টার, ঠিক কিনা? তো ক্লাস 9 এর 10 এর সবাই দেখো। 9টা আমার মেইন ফার্স্ট অ্যাটেম্প্ট আসলো, তো আমি 9 পুরো শেষ করছি। 10 এখন আস্তে আস্তে করি, আর আবার সপ্তাহ 10 দিন পরেও আরেকটা ভিডিও দিব, এরকম করতে থাকবো। তো তোমরা ঘরে বই এনি টাইম দেখতে পারবা ইংলিশ উইথ এসডি ফর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস। আর তোমরা গ্রামার প্র্যাকটিস করো, মন দিয়ে পড়াশোনা করো। আমার শুভেচ্ছা, বেস্ট উইশেস সবসময় আছে। কোনো কনফিউশন হইলে প্লিজ আমার কমেন্ট বক্সে কইও। আর ক্লাস 10 এর সঙ্গে এখন তোমরা বেশি শেয়ার করো, কারণ 9 এর তো অনেকে তাও জানছে বোরাক ভ্যালির মেইনলি, বা পুরো আসামেরই সেবার যারা যারা আছে ক্লাস 9 এর অনেকেই রিচ করছে, কিন্তু আরো করতো। আর 10 এরও তোমরা শেয়ার করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ, আরো বেশি বেশি করো। আমি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি, অনেক ভালোবাসা দিদির তরফ থেকে। তো ভালো থাকো, সুস্থ থাকো, বেশি করে আর সব সাবজেক্ট পড়ো, ইংলিশও প্র্যাকটিস করো, রিডিং দাও। বেস্ট উইশেস এন্ড বাই বাই।